পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত, দিশেহারা আনোয়ারের পরিবার। আমি যেন আমার ছেলেকে আমি যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই। কোন মানুষের কপালে পড়ে ওকে নিয়ে গেছে, তারা এই দুর্ঘটনা ঘটেছে। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জামায়াত আমিরের। কুমিল্লায় কর্মী সম্মেলনে বললেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। মিয়ানমারে সাইবার অপরাধী চক্রের হাতে জিম্মি 17 প্রবাসী বাংলাদেশি। অ্যাপসে অর্থ উপার্জনের টার্গেটে ব্যর্থ হলেই নির্যাতন। পালিয়ে আসা একজন জানালেন ভয়াবহ অভিজ্ঞতা। কারেন্টের শর্টের মেশিন নিয়ে আর দুইটা হ্যান্ডকাপ নিয়ে এসে বলতেছে হোসে ইউ ওয়ান্ট ট্রাই দিস। তখন আমরা জিনিসটা আসলে ঘাবড়ায় গেলাম। এর পাশে দেখলাম আর একটা অফিসের মধ্যে অনেক মায়ের দূর করতেছে। মিয়ানমার এম্বাসিতে আমি কথা বলছি যে এনজিওর মাধ্যমে করতে পারবে কিনা, তারা খোঁজ খবর নিচ্ছে। আমি আর একটা থেকে শুনবো ওই ছেলেটার কাছ থেকে যে কিভাবে আগানো যায়। সার কীটনাশকের চড়া দামে দিশেহারা নওগাঁর আলু চাষিরা। শীতকালীন আগাম সবজির ফলন নিয়ে জামালপুরের কৃষকদের হতাশা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা ঘিরে বর্ণিল আয়োজন। প্রাণ প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ। আমি মেলাতে এসে অনেক কিছু দেখেছি। প্রজাপতি তো আমাদেরকে আনন্দ দেয়। প্রজাপতি আমাদের প্রকৃতিকে আসলে নতুন একটা মাত্রা যোগ করে। প্রজাপতি টিকে থাকলে পরিবেশ ভালো থাকবে, গাছপালা থাকবে, আমরা অনেক অক্সিজেন পাবো, আমরা জলবায়ু যে সমস্যাগুলো আছে মোকাবেলা করতে পারবো। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহতের নাম আনোয়ার হোসেন। মারার পর তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবির সাথে পতাকা বৈঠক শেষে মরদেহ ফেরত দেওয়া হয়। একমাত্র উপার্জনক্ষম আনোয়ার হোসেনকে হারিয়ে দিশেহারা পরিবার। আনোয়ারের বাড়ি জুড়ে শোকের মাতম, দিশেহারা তার পরিবার। অবুঝ ইরামনে খুঁজে ফিরছে বাবাকে। পঞ্চগড় সদরের আমজোয়ানি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি সহ কয়েকজন যান মোমিনপাড়া সীমান্তবর্তী বাংলাদেশের অংশে। ভোরে ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চানকিয়া ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। আমার ছেলে কামাই রুজি আমাদেরকে খাওয়ায়, হ্যাঁ, কোন মানুষের কপালে পড়ে ওকে নিয়ে গেছে, তারা এই দুর্ঘটনা ঘটেছে। আমি যেন আমার ছেলেকে আমি যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই। এক সন্তানের জনক আনোয়ার। বাবা মা সহ পুরো পরিবার চালাতেন তিনি। তার মৃত্যুতে অনিশ্চয়তায় পরিবারটি, নির্বাক স্বজন প্রতিবেশীরাও। ওনার মা ওনার বাবা সবাই অসুস্থ, উনি একমাত্র আয়ের উৎস ইনকাম করে তাকে খাওয়াতো আর কি। হ্যাঁ, উনি আর আমি একসাথে কৃষি কাজ করতাম। তার মা বাবা কামাই করে খিলায়, এলা কি করে যে এরকম ঘটনা ঘটলো সেটা তো বলতে পারি না। বিকেলে পতাকা বৈঠক শেষে বিজিবিকে মরদেহ ফেরত দেয় বিএসএফ। এরপর তা হস্তান্তর করা হয় আনোয়ারের পরিবারের কাছে। বক্তব্য দেওয়া যাচ্ছে না, ওখান থেকেই ওটা রেফারেন্স দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে গেছে, ফ্ল্যাগ মিটিং ওভার। সীমান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএসএফের গুলিতে নিহত আনোয়ারের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রনি, আনোয়ারের জানাজা দাফন কখন সম্পন্ন হবে? হত্যাকাণ্ড নিয়ে স্বজনরা কি বলছেন? জি শাওন, আমি বিকেল থেকেই তার বাড়িতে রয়েছি। আমি কিছুক্ষণ আগেও খবর নিয়েছি পঞ্চগড় সদর থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে মাসুদ পারভেজ, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে
এবং বিএসএফ এর পতাকা বৈঠকের পরেই কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করা হয় মরদেহ, এবং মরদেহের কিন্তু প্রাথমিক সুরতহাল শেষে কিন্তু পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, এবং লাশ ময়নাতদন্ত শেষ করে আজকেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে নাকি আগামীকাল করা হবে এটি কিন্তু সেভাবে নিশ্চিত করেনি। তবে পরিবারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। আমি স্থানীয় যারা প্রতিবেশী রয়েছে আনোয়ারের পরিবারের সাথে আমি কথা বলেছিলাম যে আনোয়ার কিন্তু প্রকৃত পক্ষে একজন কৃষক ছিলেন, যদিও তার বাবা ঘটনার আমজান এলাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কিন্তু ঘটেছে হারিবাসা ইউনিয়নে, আপনি জানেন। আর বিশেষ করে আমি কিছুক্ষণ আগে বিজিবির যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা, তিনি আমাকে বলেছেন যে তারা পতাকা বৈঠকের মাধ্যমে জোরালো প্রতিবাদ তারা জানিয়েছে। আর আনোয়ারের বাবা মার সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আনোয়ার, তাকে হারিয়ে তারা দিশেহারা হয়ে গেছে। তারা বারবার দাবি জানাচ্ছে অতি শীঘ্রই যেন পরিবারের কাছে তার লাশ ফিরিয়ে দেওয়া হয়। এবং এলাকাবাসী যারা রয়েছে তারা বলছেন তারা কিন্তু সকাল থেকেই তার বাসায় ভিড় জমাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন, আনোয়ারের যারা পাড়া প্রতিবেশী তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন। তারাও দাবি জানাচ্ছেন যেন দ্রুত সময়ের মধ্যে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়, তারা শেষবারের মতো বিদায় দিবেন, তারা দাফন করবে এমনটি তারা বলছেন। তবে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে প্রাথমিক সুরতহাল শেষেই কিন্তু ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, এবং লাশ আজকে দেওয়া হবে নাকি আগামীকালকে দেওয়া হবে এটি কিন্তু এখনো আমাদেরকে নিশ্চিত করেনি। শাওন। রনি, ধন্যবাদ আপনাকে। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার কর্মী সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ 19 বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামীর সম্মেলন, এতে অংশ নেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। সম্মেলন থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান। জামায়াতের আমির বলেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। এ সময় পিলখানা ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির। তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। এই রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা। সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশ অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ হোসেন অভিযোগ করেন, দেশের ভেতর ও বাইরে থেকে সমানতালে ষড়যন্ত্র চলছে, তবে দেশের শান্তিপ্রিয় মানুষ কোনো উস্কানিতে পা দেয়নি। সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিম, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের উস্কানি আমাদের ভিতর থেকে, আমাদের বাইরে থেকে, ওপার থেকেও দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, অসাম্প্রদায়িক মানুষগুলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, আমরা গারো, হাজং, সাঁওতাল সবাই কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেই নাই।
চাঁপাইনবাবগঞ্জের নাচলে ড্রেন থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাচল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত কামরুল ইসলাম। পুলিশ জানায় ভোরে হাকারোয়েল এলাকায় একটি পেয়ারা বাগানের পাশে ড্রেনে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এলাকাবাসীর দাবি কামরুল মাদকাসক্ত ছিলেন। পুলিশ বলছে ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। আমাদের কাছে যেটা মনে হয়েছে ওখানে সে নেশা ভাঙ করতো আর কি, নেশা করার জন্য পড়ে দিতে পারে, তার প্রেসারও ছিল, স্ট্রোকও করতে পারে, ওখানে ড্রেনে পড়ে গিয়ে আর উঠতে পারে নাই। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে সেটা মার্ডার না। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের, এর মধ্যে দিনাজপুরে মারা গেছেন 3 জন। সকালে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার সহ 3 জন নিহত হন। আহত হন আরও 16 জন। স্থানীয়রা জানায় ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। চাকাই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। উদ্ধার কার্যক্রমের পর হতাহতদের নেওয়া হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজে। এদিকে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায় মোটর সাইকেলে রংপুর থেকে ভুরুঙ্গামারী যাচ্ছিলেন রশিদুল ইসলাম ও কামাল হোসেন খোকন। টেকনিক্যাল কলেজ এলাকায় পৌঁছলে একটি ট্রাক ধাক্কা দেয় মোটর সাইকেলটিকে। ঘটনাস্থলেই মারা যান রশিদুল। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় খোকনের। এছাড়া ভোলা, গোপালগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের। সাইবার অপরাধী চক্রের হাতে মিয়ানমারে জিম্মি 17 প্রবাসী বাংলাদেশি। তাদেরকে প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সেখানে নেওয়া হয়। সম্প্রতি পালিয়ে দেশে ফিরেছেন নরসিংদীর একজন। তার দাবি, বেশি বেতনে চাকরির প্রলোভনে প্রথমে থাইল্যান্ডে নেওয়া হয়, তারপর মিয়ানমারে জিম্মি রাখা হয়। সেখানে টার্গেট দেওয়া হতো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অর্থ উপার্জনের। টার্গেট পূরণে ব্যর্থ হলে চলত ভয়াবহ নির্যাতন। এদিকে থাইল্যান্ডে গিয়ে নিখোঁজ 11 যুবকের সন্ধান চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাদের স্বজনরা। এভাবেই এক একটি দিন কাটছে ইয়াসমিন আক্তারের। চোখে মুখে উদ্বেগ আর আতঙ্ক। প্রবাসে থাকা একমাত্র ছেলেকে ফিরে পেতে চান তিনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার 60শালা গ্রামের দুবাই প্রবাসী তানবীর আখন্দ রাফি গেল 11 আগস্ট গরমের ছুটিতে দুবাই থেকে থাইল্যান্ড বেড়াতে যান তিনি। সাথে যায় জেলার তোয়ান্নুর খলিলুল্লাহ, চট্টগ্রামের সাইমন হোসেন আবির, কায়সার হোসেন ও নরসিংদীর জুনায়েদ হোসেন। সেখানে গিয়ে সাইবার অপরাধী চক্রের হাতে জিম্মি হন তারা। তাদের মধ্যে নরসিংদীর জুনায়েদ গেল 14 নভেম্বর পালিয়ে প্রাণে বাঁচেন। ফিরেছেন দেশেও। ওয়াশরুমে যাওয়ার পরে দেখি যে পিছনে বেল্টের লেটার দিয়ে ওই নদীটা দেখা যাচ্ছে। তার মানে এটা ডিস্টেন্স বেশি দূরে না, কাছে। মানে যে ক্যাম্পের মধ্যে ওয়াচ টাওয়ারগুলো ছিল, ওই ওয়াচ টাওয়ার থেকে কারেন্ট আর্মি ওরা 2-3 জন আমার দেখা ফেলে আমি নদীতে ঝাঁপ মারি। ওইখান থেকে তারা আমার 4টা গুলি করে। 7 থেকে 8 ঘন্টা হাঁটার পরে আমার পায়ে জুতা ছিল না, আমি রক্ত বেরোছিল না, আমি শার্ট ছিল আমার পায়ের মধ্যে বাঁধি। জুনায়েদের দাবি, দুবাইয়ে থাকার সময় চট্টগ্রামের কায়সারের সাথে পরিচয় হয় ফেনীর নোমান ও রনির। তারা থাইল্যান্ডে মাসিক $1200 বেতনে চাকরির প্রলোভন দেখায়। অবসর সময় কাজে লাগাতে গিয়ে ফাঁদে পড়েন সবাই। ইনস্টাগ্রাম বা টিকটকের মাধ্যমে তুর্কি, আজারবাইজান, রাশিয়া, ইরাক ওদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ করার পরে ওদেরকে বলা যে আমি একটা কোম্পানিতে ইনভেস্টর হিসাবে কাজ করি, তুমি যদি চাও তুমি ওখানে টাকা ইনভেস্ট করতে পারো, তুমি যদি সেখানে টাকা ইনভেস্ট করো হয়তো এটার প্রফিট ডাবল হয়ে যাবে। জুনায়েদের দাবি, বর্তমানে বিভিন্ন জেলার 17 বাংলাদেশি জিম্মি আছে চক্রটির হাতে। আটকে রাখা হয়েছে মিয়ানমারের কারেন স্টেটের মায়াদ্দুর এলাকায়। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্রটি। তারা সাপ্তাহিক বা মাসিক নির্দিষ্ট টাকা উপার্জনের টার্গেট দেয় জিম্মিদের। টার্গেট পূরণে ব্যর্থ হলে চলে নির্যাতন। কারেন্টের শর্টের মেশিন নিয়ে আর 2টা হ্যান্ডকাপ নিয়ে এসে বলতেছে হোসে ইউ ওয়ান্ট ট্রাই দিস। তখন আমরা জিনিসটা আসলে ঘাবড়ায় গেলাম। এর পাশে দেখলাম আর একটা অফিসের মধ্যে অনেক মারধর করতেছে আর একটা শ্রীলঙ্কান ছেলেরে। থাইল্যান্ডে গিয়ে নিখোঁজ 11 বাংলাদেশির সন্ধান চেয়ে প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন স্বজনরা। সবশেষ 1 সপ্তাহ আগে যোগাযোগ হয়েছে, এখন আর যোগাযোগ করতে পারে না। ওদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ডার ফিট করা, আমার ভাই আর যোগাযোগ করতে পারতেছেন। এদের কোনো জানের কোনো নিরাপত্তা নেই। যে সময় শর্ট করে
মিয়ানমারে তারা মাইরে ফেলতে পারে। টেলিগ্রামের মাধ্যমে ও আমাদের বলছে যে আপু আমি এখানে খুব বিপদে আছি। আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই ওসিলায় যেন আমার ছেলেগুলো যেন বার কিছু নিয়ে চলে আসে। মিয়ানমার এম্বাসিতে আমি কথা বলছি যে এনজিওর মাধ্যমে করতে পারবে কিনা, তারা খোঁজ খবর নিচ্ছে। আমি আর একটু থেকে শুনবো ওই ছেলেটার কাছ থেকে যে কিভাবে আগানো যায়। দ্রুত জিম্মি বাংলাদেশিদের উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। জলবায়ু পরিবর্তন বর্তমানে বৈশ্বিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানীয়। এই পরিস্থিতি মোকাবেলায় গাজীপুরের শ্রীপুরে গড়ে তোলা হয়েছে সিসিডিপি ক্লাইমেট সেন্টার। দেশের একমাত্র এই শিক্ষা কেন্দ্রে পরিবেশ উপযোগী চাষ পদ্ধতি ও সহনশীল বীজ উদ্ভাবনের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ দেয়ালের মাঝ থেকে উঁকি দিচ্ছে দেশের একমাত্র জলবায়ু শিক্ষা কেন্দ্র। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানীয়। কৃষক, শিক্ষার্থী, উদ্যোক্তা সহ বিভিন্ন জনগোষ্ঠীর কাছে জলবায়ু সংক্রান্ত হাতে কলমে শিক্ষা দেয়াই এর লক্ষ্য। এই লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সহযোগী ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায় গাজীপুরের শ্রীপুরে 2022 সালে শিক্ষাকেন্দ্র গড়ে তোলে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, সিসিডিবি। এই ক্লাইমেট সেন্টারে তৈরি করা হয়েছে খরা, পার্বত্যাঞ্চল, চর এবং হাওর অঞ্চলের মডেল। এসব বিশেষ পরিবেশে উপযোগী চাষ পদ্ধতি ও সহনশীল বীজ উদ্ভাবন করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক তারা এসে কেন উত্তরবঙ্গে এই বাড়িটা দরকার, এই বাড়ির কী কী ভালো দিক আছে রেজিলিয়েন্ট করার জন্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য তারা এখানে দেখতে পারবে। সৌরশক্তি ব্যবহার করে লবণাক্ত পানি সুপেয় করা, বাতাসের আর্দ্রতা থেকে পানি ধরে রাখা বা খরসহিষ্ণু বাড়ি তৈরি করা ক্লাইমেট সেন্টারের অন্যতম কাজ। বিভিন্ন ধরনের একটা জোনাল হাব আছে যারা ক্লাইমেট রিলেটেড ইস্যুস নিয়ে কাজ করে এবং আমাদের এখানে আমরা ফিল্ড ভিজিট করেছি। আমরা বিভিন্ন এক্সপার্টাইজের সাথে মিটিংয়ে বসেছি এবং তাদের অ্যাডভাইসগুলো আমরা ইনকর্পোরেট করার ট্রাই করছি। রিলিফের যে মিসম্যানেজমেন্ট হচ্ছে সেই মিসম্যানেজমেন্টটা আমরা ওয়েস্টটা রিডিউস করবো এবং কোঅর্ডিনেশনের কারণে এই জিনিসটা অনেক ভালোভাবে আমরা ছড়াই দিতে পারবো। আমরা চিন্তা করতেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন এনজিও, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে কিভাবে একত্রিতভাবে কাজ করতে পারি। জলবায়ু সহনশীল প্রজন্ম গড়ে তুলতে প্রায় ক্লাইমেট সেন্টারে প্রশিক্ষণ, অলিম্পিয়াড ও হ্যাকাথনের আয়োজন করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। উত্তরের মাঠগুলোতে আলু রোপণের ধুম পড়েছে, কিন্তু হাল আর সার কীটনাশকের চড়া দামে দিশেহারা কৃষক। বীজ আলুর কৃত্রিম সংকট আরও অস্থির করে তুলেছে তাদের। চলতি মৌসুমে বাড়তি খরচ গুনতে হচ্ছে 80% পর্যন্ত, যার প্রভাব পড়বে বাজারে, বলছেন কৃষি অর্থনীতিবিদ। মাঠে মাঠে আলু রোপণের ধুম, এই চিত্র নওগাঁর। আমন ধান কাটার পর হাল দিয়ে জমির মাটি আলগা করে নিচ্ছেন চাষিরা, এরপর বুনছেন নতুন বীজ। অগ্রহায়ণের শুরু থেকেই আলু রোপণ করছেন উত্তরের চাষিরা। দেশীয় জাত ছাড়াও অধিক উৎপাদনের আশায় উচ্চ ফলনশীল ডায়মন্ড, কার্ডিনাল ও পাপড়ি জাত চাষ হচ্ছে। গত বছর ফলন ভালো পাওয়ায় এবছর আবাদ বাড়ছে বলছেন কৃষক। আকাশ ভালো আছে, আপনার আলুর মাটিতে বাত ভালো পাইছে, যার জন্য নীল মাটি যেগুলো গত বছর পানি ছিল, কাদা ছিল, এবছর মনে করেন যে সেগুলোতে আলু হচ্ছে। গতবার দাম বেশি, এই জন্য বাকি সরষা বাদ দিয়ে আলু লাগাচ্ছে। কিন্তু চড়া দামে কিনতে হচ্ছে সার কীটনাশক, নানা দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে হালের দাম। বীজ আলুর সংকটে আরও বেশি বিপাকে চাষি। সব মিলিয়ে বিঘা প্রতি বাড়তি খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা। টান পড়েছে কৃষকের মূলধনে। এখন আলু দাম কমেনি, আলু কোনো শর্ট নাই, আলুর দাম বৃদ্ধি। আমাদের হালুয়া 400 টাকা বেশি পড়তেছে হালের দাম। পাটের দাম পড়তেছে, মনে করি দিনে একজন লোক পাটের দাম ছিল আগে 500 টাকা, এখন 800 টাকা দিই। গত বছর ভুটান 2000 পর্যন্ত কিনা হয়েছে, আর এবার ভুটান কিনা হয়েছে 4000-5000 টাকা মন। গতবার যে সার কিনছি 900 থেকে 950, এবার সেটা 1300। ডিএপি কিনেছি গতবার 1100, এবার 1400 টাকা বিঘা। গত বছরের চেয়ে এবছর 50 টাকা বিঘায় বেশি। হ্যাঁ, ড্রাইভার দেওয়া লাগতো আপনার 40 টাকা, এবার দেওয়া লাগতেছে 60 টাকা। এ অঞ্চলে বীজ আলুর চাহিদা উৎপাদনের মাত্র 10%, অথচ সংকটের দোহাই দিয়ে বেশি দামে কিনতে বাধ্য করছে অসাধু চক্র। অভিযোগ চাষিদের।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন তদারকির অভাবে আবাদে মার খাচ্ছেন উৎপাদক, কৃষক আর ভোক্তার পকেট কাটছে মধ্যস্বত্বভোগী। আলুর বীজটা যেন সহজে তারা সংগ্রহ করতে পারে, আর উপকরণ মূল্য কেউ সিন্ডিকেট করে বেশি দামে বিক্রয় করতে না পারে সেই বিষয়ে তদারকি করা যেতে পারে। উত্তরের জেলাগুলোতে চলতি মৌসুমে প্রায় 2 লাখ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। জামালপুরে শীতকালীন আগাম সবজির ফলন নিয়ে হতাশ কৃষকরা। বলছেন মৌসুমের শুরুতে অতিবৃষ্টির পর কুয়াশায় নষ্ট হচ্ছে ফসল, সাথে বাড়ছে বীজ ও সারের দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। তবে এখনও মৌসুম থাকায় ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। শ বিঘা জুড়ে সবুজের সমারোহ। প্রতি বছরের মতো এবারও জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে হয়েছে শীতকালীন আগাম সবজির চাষ। তবে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। তারা বলছেন খেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ, ঝরছে অনেক সবজির মুকুল। কারণ হিসেবে মৌসুমের শুরুতে অতিবৃষ্টি এবং হঠাৎ শীতকেই দুষছেন তারা। তাতে গেল বছরের তুলনায় এবার ফলন হয়েছে 3 ভাগের 1 ভাগ। আর মনে করেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে টাল অত সুবিধা হয় নাই, পানি বুনি আটকে টাল নষ্ট হয়ে গেছে, আর এবার ফলন একবারে কম। যদি গেলে 1 একর জমি আবাদ করা যায়, সেই 1 একর জমি থেকে যদি গেলে আমরা 10 মণ উঠাতে পারতাম, এই জায়গায় 3 মণ 3.5 মণ ওঠার লাগে। কীটনাশক ব্যবহার করেও মেলেনি সুফল। ফলন কম হওয়ায় বেশি দামে সবজি বিক্রি করছেন চাষিরা, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। আমাদের কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, ফলন হইলো কম, এই জন্য বাধ্যগতভাবে মাল বেশি দামে বেচতে হয়, ওরা বেশি দামে বাধ্য নেওয়ার লাগে। কৃষক মনে করলেন দাম এর জন্য চড়া দামে বেচতেছে, আমাদের চড়া দামে কিনতে হচ্ছে, কিন্তু আমরা এই মাল ঢাকা কারণ বাজার চৌরাস্তা নিয়ে বেচতেছি, কিন্তু আমরা লাভবান না। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে প্রণোদনা। এছাড়া মৌসুমের আরও সময় থাকায় ফলন নিয়েও তারা আশাবাদী। অতিবৃষ্টির কারণে আমাদের কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটা আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে সেটাকে আমরা কৃষকদেরকে পুষিয়ে দিব। আর যেহেতু আমাদের এখনো অনেকটা সময় আছে, কাজে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জনে সক্ষম হব বলে আমরা আশা করছি। এবছর জেলায় 14,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজির। এই অঞ্চলের কৃষকরা বছরের নির্দিষ্ট একটি টাকা সবজি বিক্রি করে তুলে থাকেন। তবে এবার আবাদ কম হয় সেটিতে ভাটা পড়েছে। কৃষকরা বলছেন সবজির বাজার তদারকি নয়, মূলত সবজি উৎপাদনে যে উপকরণগুলো প্রয়োজন হয়, সার বীজ ও কীটনাশক, এই বাজারগুলোতে তদারকির প্রয়োজন মনে করেছেন তারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নেতাকর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন মাদারীপুরের শিবচরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা খলিলুর রহমান। দুপুরে উপজেলার বাহাদুরপুর মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েকশো নেতাকর্মী। পরে মাদবরচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় খলিলুর রহমানকে। এর আগে গতকাল রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বিএনপির এই নেতা। কুমিল্লার লাকসামে আবুল খায়ের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে অংশ নিয়েছে 16টি টিম। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। 16টি দলের অংশগ্রহণে আবুল খায়ের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সকালে কুমিল্লার লাকসামের ভাকড্ডা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রধান অতিথি জানান, স্মার্টফোনে আসক্ত বর্তমান তরুণ প্রজন্ম, অনেকে জড়াচ্ছে মাদকে, হারিয়ে যাচ্ছে মাঠ। সেখানে খেলাধুলা আয়োজনের বিকল্প নেই। যুব সমাজ বিভিন্ন রকমের খারাপ দিকে ধাবিত হচ্ছে, মাদক থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে, নারী নির্যাতন, ইভটিজিং থেকে শুরু করে। আমরা যদি এরকম স্পোর্টস আয়োজন করতে পারি তাহলে আমাদের যুব সমাজকে আমরা মেইন স্ট্রিম আনতে পারবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক এনামুল করিম, হারুনুর রশিদ সহ আরও অনেকে। তারা জানান, দেশের সার্বিক পরিস্থিতিতে যুব সমাজে বিনোদনের খোরাক যোগাবে ক্রিকেট। মাঠ সংস্কারের মাধ্যমে নিয়মিত এমন আয়োজনের আশ্বাস দেন তারা।
সারা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী মানুষের মন মানসিকতা যেমন উদার দিয়ে যেভাবে চলাফেরা করতেছে খেলার প্রতি তাদের আকর্ষিত আর বেশি হচ্ছে। মাঠটির সংস্কার কাজ সম্পূর্ণ হয় তাহলে 12 মাসে আমরা এখানে ক্রিকেটের আয়োজন করতে পারবো। আমাদের দেশে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছি। প্রথম দিনের খেলায় রকস্টার লাকসামকে 9 উইকেটে হারিয়েছে ভাকড্ডা স্পোর্টিং ক্লাব। মাসব্যাপী চলবে টুর্নামেন্ট। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গাজীপুরের শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের 30 বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। সভাপতিত্ব করেন কলেজের এজ কমিটির সভাপতি নাহিন আহমেদ মমতাজি। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ABM ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান কবির সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে র্যালি নিয়ে পৌর সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাক্তন শিক্ষার্থীরা। গাজীপুরের কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় খান ইলেকট্রনিক্স নামে শোরুমটির উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। দেশি পণ্য কিনতে ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের AGM তারেক চৌধুরী, জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, এক্সিকিউটিভ মাসুদ রানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য খুব দরকার এবং নিজের দেশকে সমৃদ্ধিশীল করার জন্য অবশ্যই নিজের পণ্য ব্যবহার করা উচিত। যমুনা ইলেকট্রনিক্স হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড কোয়ালিটির দিক দিয়ে। আমরা কোনো প্রকার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না। শীত মৌসুম মানেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতির মেলা। 14তম আসরের প্রতিপাদ্য ছিল উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। বর্ণাঢ্য র্যালির পাশাপাশি শিশু কিশোরদের অংশগ্রহণে হয় নজর কাড়া আয়োজন। পতঙ্গটি সংরক্ষণে ভূমিকা রাখায় 2 জন পান সম্মাননা। বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে ফুল পাতায় উঠছে বাহারি রঙের প্রজাপতি। শীতের শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসে প্রকৃতির নজর কাড়া এই পতঙ্গের মিলন মেলা। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে ক্যাম্পাসে বসেছিল এবার 14তম আসর। সকালেই বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক কামরুল্লাহ হোসেন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ নিরাপদ থাকবে সেটাই তো শেখায়। তো প্রজাপতি যদি গোটা প্রাণী জগৎকে রক্ষা করার জন্য ভূমিকা রাখে, একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ কেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো আচরণ করছে? বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে বের হয় বর্ণাঢ্য র্যালি। ছিল শিশু কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাপেট শো সহ নানা আয়োজন। আমার অনেক ভালো লাগছে। আমি মেলাতে এসে অনেক কিছু দেখেছি, প্রজাপতি দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। প্রজাপতি তো আমাদেরকে আনন্দ দেয়। প্রজাপতি আমাদের প্রকৃতিকে আসলে নতুন একটা মাত্রা যোগ করে। বইয়ের পাতায় যেভাবে প্রজাপতিকে দেখছে, বাস্তবে দেখতে পারাটাও আসলে ভিন্নতা রয়েছে আমার যেটা মনে হয়। আয়োজকরা জানান, প্রজাপতি সংরক্ষণ এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর থাকে এই আয়োজন। প্রজাপতি টিকে থাকলে পরিবেশ ভালো থাকবে, গাছপালা থাকবে, আমরা অনেক অক্সিজেন পাবো, আমরা জলবায়ু যে সমস্যাগুলো আছে মোকাবেলা করতে পারবো। এই জন্য আমরা সর্বস্তরের মানুষ কাছকে বলি, আপনারা আসুন প্রজাপতির কাছ থেকে দেখুন, আমরা প্রজাপতির মতো মায়া মমতায় এগিয়ে আসুন। এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণের সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন প্লান্টেশন ফর নেচারের প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া বাটারফ্লাই ইয়ং এনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।